এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত। ঘড়িতে এখন সন্ধ্যে 7টা, তার মানে সময় এক্সপ্রেস অনলাইনে। এক্সপ্রেস অনলাইন এমন একটা অনুষ্ঠান যেখানে সারা দিনের কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করে থাকি এবং সাথে থাকে আমাদের একজন ডেস্ক পার্সন। আজকে আমার সাথে এই বিস্তারিত আলোচনায় আছে আমাদের ডেস্ক পার্সন বিপ্লব দা। বিপ্লব দা, অন্যান্য দিনের মতোই স্বাগত তোমাকে। নমস্কার। আজ চলুন আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানের যে আলোচনা পর্ব, সেই আলোচনা পর্ব শুরু করি। সবার প্রথমেই শুরু করব একটা ভালো খবর দিয়ে। অর্থাৎ অবশেষে বলা যায়, অবশেষে দীর্ঘ প্রায় 12 বছর পর অবশেষে ভাবাদিঘির জট কেটেছে এবং আজ থেকে পুলিশি নিরাপত্তায় শুরু হয়েছে ভাবাদিঘির কাজ। সেই 2001 সালে প্রকল্পের শিলান্যাস হয়েছিল, তারপর থেকে এখনো অবধি কিন্তু কাজ শুরু হয়নি। শেষে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে কাটে জট। অবশেষে ভাবাদিঘিতে কাজ শুরু করেছে রেল দপ্তর। বৃহস্পতিবার সকাল থেকেই ভাবাদিঘিতে পুলিশ মোতায়েন করে কাজ শুরু করেছে রেল। এই রেল প্রকল্প চালু হবে বাঁকুড়া পুরুলিয়ার সঙ্গে হাওড়ার দূরত্ব অনেকটাই কমবে। ফলত সাধারণ মানুষের সুবিধার্থে ধাপে ধাপে শুরু হয় রেল প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ ও পরবর্তীতে মাটি ফেলার কাজ। এবং তারপর আমরা দেখেছি একটার পর একটা সমস্যার সৃষ্টি হয়, যেখান থেকে শুধুমাত্র ভাবাদিঘির অংশটাই আটকে থাকে, যে কারণে তারকেশ্বর বাঁকুড়ার যে রেল যোগাযোগ সেটা দীর্ঘদিন আটকে পড়ে। অনেক সংগ্রাম, অনেক লড়াই করার পর অবশেষে কিন্তু আজ থেকে শুরু হয়েছে এই ভাবাদিঘির মাটি ফেলার কাজ। আরো বলে রাখি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. আফগানামের নির্দেশ ছিল দ্রুত এই কাজ শুরু করতে হবে। কোনো বিক্ষোভ বরদাস্ত করা যাবে না বলেও কিন্তু তিনি বলেছেন। প্রয়োজনে পুলিশ প্রশাসন সহায়তা করতে হবে রেলকে। কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর আজ সকাল থেকে পুলিশ মোতায়েন সেখানে। আর আবারও বলে রাখি, অবশেষে কিন্তু ভাবাদিঘিতে মাটি ফেলার কাজ শুরু হয়েছে। আমরা এই প্রসঙ্গে শুরুটা কিভাবে হয়েছিল, তারপর অনেক জল বয়ে গেছে ভাবাদিঘি থেকে বলাই যায়, তারপর অবশেষে ভাবাদিঘির জট কেটেছে। পুরোটাই বিস্তারিত আলোচনা করব শুরু থেকে আজ এখানে এই পরিস্থিতিতে আসা পর্যন্ত। তার আগে দেখে নেব প্রতিবেদনটা। 2001 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পে সূচনা করেছিল, তার শিলান্যাসও হয়। এই রেল প্রকল্প চালু হলে বাঁকুড়া পুরুলিয়ার সঙ্গে হাওড়ার দূরত্ব অনেকটাই কমবে। ফলত সাধারণ মানুষের সুবিধার্থে ধাপে ধাপে শুরু হয় রেল প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ, পরবর্তীতে মাটি ফেলার কাজ। কিন্তু বাদ সাধল ভাবাদিঘিতে এসে, কারণ এই দিঘির উপর নির্ভর করে আশেপাশের অনেক মানুষের জীবন জীবিকা। তারা কোনোভাবেই দিঘি বুঝিয়ে ট্রেন চালানোর পক্ষপাতী নয়। কি দেখলেন? দেখছি ওই যে গাড়ির রাস্তা করছে। রাস্তা হচ্ছে বলতে কিসের? ওটা কিসের ওরাই জানে, যারা করতে এসে তারা জানে। আমাদের দিদি যখন ঝামেলা করবো আমরা তখন আসবো, আমরা কিছু বলবো না। কাজ কি শুরু হলো? না, এখন কাজ শুরু হয়নি, এখন কিছু ফাইসালা হয়নি, এখন কিছু কাজ শুরু হয়নি। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশ ছিল দ্রুত এই কাজ শুরু করতে হবে। কোনো বিক্ষোভ বরদাস্ত করা যাবে না।
প্রয়োজনে পুলিশ প্রশাসন সহায়তা করতে হবে রেলকে। কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর আজ সকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকেই পুলিশ মোতায়েন সেখানে, পেলোডার লাগিয়ে কাজ শুরু হয়েছে। মঙ্গলবার কাজ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের কম্পিটেন্ট অথরিটি সবাই মিলে ডিসিশন নিয়েছে যে কোর্টের রায় যেহেতু আমাদের কাছে কোনো হার্ড কপি আসেনি, সেই জন্য একদিন হোল্ড করার জন্য আমরা একদিন হোল্ড করেছি। কালকে রায় বেরিয়ে গেছে, আজকে আমরা কাজ শুরু করেছি দীর্ঘ 12 বছর পরে। হার্ড কপি কি পেয়ে গেছে? হ্যাঁ, হার্ড কপি। মুখে কিছু করতে হচ্ছে? হ্যাঁ, এখনো কিছু গ্রামবাসীর বাঁধার মুখে কিছু করতে? না, এখনো তো হয়নি, এখনো ফেস করেনি। সকাল থেকেই আমি কাজ শুরু করেছি, এখনো কিছু। তাছাড়া আমাদের লোকাল পুলিশ থানা, গোঘাট থানা আর আমাদের আরপিএফ এরা সবাই রয়েছে। আশা করি কোনো প্রবলেম হবে না। এবং তার গ্রামবাসীর আর কি, তারা যা ডিমান্ড করেছিল ব্রিজের জন্য, আমাদের জিএম সাহেব তো সেটা এগ্রি হয়েছেন। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হয় দিঘির উপর ব্রিজ তৈরি হবে, তারপর চলবে ট্রেন। কলকাতা হাইকোর্টের বিচারপতির স্পষ্ট নির্দেশ, 2.5 লক্ষ মানুষের স্বার্থে আঘাত দেওয়া যাবে না। আদালতের নির্দেশ মেনে এবার এত বছর পর শুরু এই রেল প্রজেক্টের কাজ। আরামবাগ থেকে পিন্টু লাগার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বলে রাখি, প্রায় 1.5 দশক পর কিন্তু অবশেষে এই তারকেশ্বর এবং বিষ্ণুপুর রেল প্রকল্পের গ্রিন সিগন্যাল পাওয়া গেছে। প্রসঙ্গত আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন কিন্তু এই তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেল প্রকল্পের ঘোষণা করেন। তারপর ধাপে ধাপে শুরু হয় রেল প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ ও পরবর্তীতে মাটি ফেলার কাজ। তারপর কিভাবে এই ভাবাদিঘি জট শুরু হয় এবং কিভাবে এত বছর ধরে এই রেল প্রকল্পের কাজ আটকে ছিল, বিস্তারিত বলবে আমাদের ডেস্ক পার্সন বিপ্লব দা। অ্যাকচুয়ালি দেখো, যখন মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী থাকাকালীন, যদি বলো রেলমন্ত্রী থাকাকালীন বাংলার রেলের জন্য মমতা ব্যানার্জির অনেক অবদান রয়েছে এবং বিভিন্ন জায়গায় বাংলার বিভিন্ন জায়গায় রেলকে প্রসারিত করবার একটা বড় ভূমিকা ছিল হচ্ছে মমতা ব্যানার্জির। এই যে রেল প্রকল্পে ভাবাদিঘি, যে কথাটা বলছে ভাবাদিঘি, আজকে যখন খবরের শিরোনামে উঠে আসে তখন আমার মনে পড়ছে, কারণ সেই 10 বছর আগে খবর করতে সেখানে আমি গিয়েছিলাম। সেই জায়গায় দাঁড়িয়ে গ্রামবাসীদের প্রতিবাদ, যেটা নিয়ে আজকে কোর্ট এরম তোপ দাগলো। আসলে ভাবাদিঘি কি, এই মানুষটা হয়তো আজকে যারা দর্শক আছে তাদের কাছে হয়তো জানা নেই সেইভাবে, নতুন প্রজন্মের কাছে বলে দিই। ভাবাদিঘি একটা 52 বিঘা নির্দিষ্ট একটা জলাশয়, যে জলাশয়ের উপর নির্ভর করে বেশ কিছু ফ্যামিলি। মানে জলাশয়ের উপর নির্ভর মানে হচ্ছে জলাশয় থেকে যে মাছটা হচ্ছে সেই মাছটা সমপরিমাণ তার যে মুনাফা হয় তাটা সমপরিমাণ সবার মধ্যে ভাগ হয় এবং সেই ভাগেই তাদের ওই নিতান্ত গরিব গ্রামের মানুষগুলোর জীবন জীবিকা। এই জলাশয়কে ঘিরে যে শুধু মৎস্যজীবী না, তাদের জীবনের বেঁচে থাকার একটা বড় জায়গা হচ্ছে জলাশয়। কারণ তুমি যদি পাশের জায়গাগুলো দেখো, সেখানে শস্য শ্যামলা উর্বর জমি রয়েছে, যেটা সেখানে চাষের জন্য ভাবাদিঘির একটা বড় ভূমিকা ছিল। তাহলে আন্দোলন কেন হলো? মমতা ব্যানার্জি যেমন এমন একটা সুন্দর প্রকল্প করছে, যেই প্রকল্পে বহু মানুষের উপকার হবে, যোগাযোগের একটা বড় মাধ্যম তৈরি হবে। এই সমস্যা হচ্ছে এই আন্দোলনটা হঠাৎ করে এরা 10 বছর ধরে একটা কাজ স্তব্ধ করে দিয়ে গ্রামবাসীরা খেপে গেল কেন? তার একটা কারণ আছে। এই যে ম্যাপটা তৈরি করা হয়েছিল, যেখান থেকে রেল লাইনটা যাবার কথা ছিল, সেই লাইনটা যদি আমরা যখন এই পুরনো ম্যাপটা দেখি, তখন সেই ম্যাপটায় দেখা যায় লাইনটা কিন্তু ভাবাদিঘির উপরে পড়ছে না, তার পাশ দিয়ে যাচ্ছে। কিন্তু যেটা জানা যায় সেখানকার মানুষের কাছ থেকে জানা যায়, গ্রামবাসীদের কাছ থেকে জানা যায়, সেই যে ভাবাদিঘির পাশ দিয়ে যে জায়গা থেকে যাওয়ার কথা ছিল, সেই জায়গায় নির্দিষ্ট কোনো একটি রাজনৈতিক দলের মালিকের জমি ছিল। তিনি ইচ্ছা করে যারা কাজ করছিলেন তাদেরকে প্রভাবিত করে তিনি কি করেছিলেন, ওই যেখানে দিয়ে ব্রিজটা তৈরি হওয়ার, মানে একদম তো মাটি থেকে হচ্ছিল না, বেশ উঁচু করা হয়েছিল, কালভার্টের মতো উঁচু করা হয়েছিল, সেখান থেকে দেখি টানটা, রেল লাইনের টানটা ভাবাদিঘির দিকে ঘুরিয়ে দেওয়া হয়, অর্থাৎ প্ল্যানটার বদল করা হয়। আর এই প্ল্যান বদল করতে গিয়েই ওই গ্রামের মানুষগুলো বোঝে যে ভাবাদিঘিটাকে বুঝিয়ে ফেলা হবে। আর সত্যি যদি ভাবাদিঘি বুঝিয়ে ফেলা হতো, শুধু মানুষের, তুমি যেটা বলতে চাইছো যে মানুষের জীবন জীবিকার উপর যে শুধু প্রভাব পড়বে না,
প্রাকৃতিক বৈচিত্র্য জলাভূমি মানে ভরাট করে দেওয়া মানে হচ্ছে তার একটা অংশ যদি ভরাট করে দেয় তাহলে অনেকগুলো প্রাণ বৈচিত্র্য হারিয়ে যাবে, এবং এটা একটা বড় মাধ্যম। আর যখনই এই ভরাটের প্রশ্ন আসবে তখন কিন্তু ওইটুকু জায়গায় শুধু ভরাট হবে না, পুরো দিঘিটা ভরাট হয়ে যাবে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভরাট হয়ে যাবে। এবং সেইটা তারা বুঝতে পেরেছিল, আজকে প্রতিবাদ করেছে বলে আমি একদম পরিষ্কার বলছি। সেই সময় আন্দোলন হয়, যারা আন্দোলন করে তাদের মধ্যে থেকে গ্রামের বেশ কিন্তু প্রথম সারিতে যারা থাকে তাদের অনেককে বিভিন্ন আইনি কেস দেওয়া হয়েছিল, তারা জেল খেটেছে, মিথ্যা অপবাদ দিয়ে জেল দেওয়া হয়েছিল, যেটা সরকারে থাকলে প্রশাসন করে, এটা খুব স্বাভাবিক। চেয়েছিল আন্দোলনটাকে দমিয়ে দিতে পারেনি। দীর্ঘ 10 বছর সেই আইনি লড়াইয়ের পর আজকে যেটা কোর্ট, যেটা উচ্চ আদালত যেটা ঘোষণা করেছে সেটা অত্যন্ত ন্যায়সঙ্গত, যে কতগুলো মুষ্টিমেয় মানুষের জন্য বৃহত্তর একটা মানুষের কিন্তু কাজ আটকে থাকতে পারে না, সুবিধা আটকে জট কেটে গেলে কিন্তু প্রায় কয়েক লক্ষ মানুষের তোমাদের যানবাহনের ফলে অনেকটা রাস্তা কমে যাবে। আরও একটা যে জিনিস যেটা কোর্টের ডিসিশনে যেটা হয়েছে যে ভাবাদিঘিকে বোঝানো হবে না, সেখানে দিয়ে ব্রিজ করে নিয়ে যাওয়া, অর্থাৎ ভাবাদিঘি কিন্তু বোঝানো হচ্ছে না। তাহলে এই আন্দোলনের একটা সার্থকতা তো আছে যে ভাবাদিঘি বোঝানো হচ্ছে না, ভাবাদিঘিতে ওপর দিয়ে অর্থাৎ সেখানে কলম করে বা পিলার করে তার উপর দিয়ে ব্রিজ করে নিয়ে যাওয়া হবে। আজকে যেমন ইন্দ্রজিৎ বাবু পরিষ্কার বললেন, তিনি ইন্দ্রজিৎ হাজারি তিনি হচ্ছেন এই মুহূর্তে ইঞ্জিনিয়ার, রেলের ওই বিভাগীয় ইঞ্জিনিয়ার, তিনি একদম পরিষ্কার বললেন ডিআরএম সাহেব মেনে নিয়েছে। এবার যেহেতু ডিআরএম সাহেব মেনে নিয়েছে, সুতরাং গ্রামবাসীদের কথাই মেনে নেওয়া হয়েছে, তাদের প্রস্তাব, তাদের দিঘি বোঝানো হবে না, সুতরাং কাজটা হতেই পারে। আর এই কাজটা রেল করার জন্য বহুদিন ধরে চেষ্টা চালাচ্ছিল। আমার মনে হয় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছে সরাসরি, একটু তার সঙ্গে কথা বলবো। শঙ্কু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু শুনতে পাচ্ছ? হ্যাঁ, একদম শুনতে পাওয়া যাচ্ছে। একদম, তোমাকে এক্সপ্রেস অনলাইনে স্বাগত। আজ একটা ঐতিহাসিক ঘোষণা হলো, ঐতিহাসিক সিদ্ধান্ত বলা যায়, দীর্ঘদিনের 10 বছরের লড়াই। তুমি একদম প্রথম দিক থেকে সেই সব ছবি, 10 বছর আগের ছবির সঙ্গেও তোমার পরিচয়, গ্রামের মানুষের মারামারি, পুলিশের সঙ্গে মারামারি, একটু যদি ভাবাদিঘি নিয়ে সবিস্তারিত একটু ছোট করে বলো আর কি। এই যে আন্দোলন বা এই যে রেল যখন আজ থেকে তখন 2000 সম্ভবত 1 সাল 2 সাল হবে, সেই সময় মুখ্যমন্ত্রী যখন মানে এখনকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, সেই সময় কিন্তু এই যে তারকেশ্বর বিষ্ণুপুর, এই যে তীর্থস্থান এবং তার সাথে সমস্ত তীর্থস্থানকে জুড়ে দেওয়া এবং সাধারণ মানুষের যে সুবিধা, সেই সুবিধার্থে কিন্তু এই রেল প্রকল্প চালু করেছিলেন, যে হাওড়া থেকে তারকেশ্বর, তারকেশ্বর থেকে একদম বিষ্ণুপুর। সেই লাইন যথাযথভাবে কাজ কিন্তু শুরুও হয়। সমস্যাটা দেখা দেয় 2012 সাল থেকে, একদম দীর্ঘ 12 বছর আগে। সেই সময় কিন্তু সমস্যা দেখা দেয় ভাবাদিঘির যে দিঘি নিয়ে। দিঘি একটা গ্রামের মানুষ যেটা দাবি করে যে তাদের 52 বিঘা যে দিঘিটা আছে, তাতে করেই তাদের কিন্তু এই জীবন জীবিকা চলে। আর তাতে সেইটাকে কেন্দ্র করেই কিন্তু গ্রামের মানুষ দিঘি বাঁচাও কমিটি একটা তৈরি করেন এবং তারা এই আন্দোলন শুরু করেন। সেই সময়ে দেখা গেছে যে বিভিন্ন রাজনৈতিক দল তারা মদত দিয়েছিলেন সেই সময়েতে, তাকে কেন্দ্র করে একদম দিঘির পারে আগুন জ্বালানো থেকে শুরু করে পুলিশের মারধর এবং দুই গোষ্ঠীর মধ্যে মারধর, দিঘি বাঁচাও আর এবং রেল চালাও যে কমিটি তাদের মধ্যে দ্বন্দ্ব, এই নিয়ে ব্যাপক একটা সেই সময় একটা সংঘর্ষ সৃষ্টি হয়েছিল। বিভিন্ন রাজনৈতিক বড় বড় নেতৃত্ব থেকে শুরু করে একদম মন্ত্রী থেকে শুরু করে সেই সময় কিন্তু এই ভাবাদিঘিতে একদম তারা প্রায় দেখা যেত তাদের আগমন রয়েছে এবং বিভিন্ন লোককে বিভিন্ন রকম মদত দিচ্ছে। সেই জিনিসটা আস্তে আস্তে কিন্তু অনেকটা স্থিতিশীল হয়ে গেছে। এই সময় কিন্তু এই দিঘি বাঁচাও কমিটি তারা কিন্তু একাদাই এই আন্দোলন চালাচ্ছে এবং হাইকোর্টের নির্দেশের পর একদম ঐতিহাসিক একটা দিন বলা চলে আজকে, যেখানে কিন্তু ভাবাদিঘির সমস্ত জট কাটিয়ে আজকে কিন্তু একদম কোনোভাবে হয়তো আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে।
একদম যেটা কিন্তু বিপ্লব দা একটা কথা কিন্তু মানতেই হয় যে হ্যাঁ পিন্টু যেরকম বলছিল যে বারবার কিন্তু তারা এই দিঘি বাঁচাও কমিটির মানুষরা কিন্তু আন্দোলনে নেমেছে, দিঘিটা বোঝানো যাবে না, এটাই শুধু একমাত্র তাদের দাবি ছিল। তাদেরকে কিন্তু নানা রকম ভাবে নানা রকম সুবিধা দেওয়ার কথা কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, কিন্তু তারা কোনোভাবে কিন্তু সেই সুবিধা নেয়নি। তাদের একটাই দাবি ছিল যে দিঘি বাঁচিয়ে রেল করতে হবে, না হলে কিন্তু রেল তারা করতে দেবে না। না, একদম পরিষ্কার আরেকটা কথা বলি, সেই সময় তাদেরকে বলা হয়েছিল পরিবার প্রতি একটা টাকা দেওয়া হবে, কিন্তু এখন যখন এই যখন কোর্ট এই ঘোষণা করলো, কোর্ট এই ঘোষণা করার পর তাদের তো দিঘি বুঝছে না, সুতরাং তাহলে মনে হয় সেই আর্থিক যেটা পাওয়ার কথা ছিল সেইটা কিন্তু একটা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আমরা আমাদের প্রতিবেদনে প্রথমেই যেটা দেখলাম যে একজন মহিলা তিনি কিন্তু বলছেন যে রেল আবার যদি দিঘি যদি বোঝানোর যদি কাজ শুরু হয় তাহলে কিন্তু আমরা চুপ করে থাকবো না। এখন কাজ করছে, তারা কিছু বলবে না, কিন্তু দিঘি যখন বোঝানোর তারা পদক্ষেপ নেবে তখন তারা কিন্তু আবারও শক্ত হাতে সেই দিঘি না বোঝানোর জন্য তারা কিন্তু লড়াই করবে, এমনটাই কিন্তু বললো। একদম এটা যেমন সত্যি যে তারা তাদের কষ্ট হচ্ছে, এটা ঠিক, তাদের এতদিনের আন্দোলন, কিন্তু এটাও তো ঠিক দেশের আদালতের উপরে তো কোনোভাবে সে যেতে পারবে না। আদালতের উচ্চ আদালতের আইনি যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তর উপরে তো যাওয়া যাবে না। তারপরে আদালত যদি মানে আবার যদি কোনো আন্দোলন করে সেক্ষেত্রে আদালতকে অবমাননা করা হবে, সেক্ষেত্রে কিন্তু আরও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে গ্রামবাসীদের ক্ষেত্রে। আমার মনে হয় এই মুহূর্তে বৃহত্তর স্বার্থে মেনে নেওয়াটা সবচেয়ে বড় ঠিকঠাক কাজ হবে। আমরা এই মুহূর্তে কথা বলেছিলাম, একজন রেল আধিকারিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, হ্যাঁ, তিনি হয়তো আমাদের সঙ্গে যোগাযোগ করে সেই সময় যোগাযোগ করে উঠতে পারছিলাম না। তবে এটাও ঠিক, এই ঘটনার পর কিন্তু আমরা একটা জিনিস অন্তত বলবো যে কাজটা শুরু হোক, বহু মানুষের কিন্তু উপকার হবে। ভাবা দিঘি মমতা ব্যানার্জির স্বপ্ন পূরণ করবে না, তার স্বপ্ন তো তিনি তো সেই শিলান্যাস করে দিয়েছিলেন, পরিকল্পনা করেছিলেন, সেই স্বপ্নের বাস্তব রূপ হবে, লক্ষ লক্ষ মানুষের নিত্যযাত্রীর উপকার হবে। আমরা এটাই আশা করতে পারি, এটাই হচ্ছে আমরা চাইছি। আবারও বলে রাখি যে ভাবা দিঘি বোঝানো যাবে না, এই দাবি নিয়ে কিন্তু বারবার আন্দোলনে নামতে দেখেছি আমরা ভাবা দিঘি বাঁচাও কমিটিকে। যেমনটা বিপ্লব দা বলেছিল তাদের কিছু জনকে কিন্তু নানা রকম কেস দিয়ে তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে বেশ কিছু মানুষ এই ভাবা দিঘি বাঁচাও কমিটির বেশ কিছু মানুষ কিন্তু তারা জেল খেটেছে, তাদের বিরুদ্ধে নানা রকম মামলাও দেওয়া হয়েছে। তারকেশ্বর থেকে আরামবাগ ও পরে গোঘাট পর্যন্ত রেল পরিষেবা চালু হলেও এই ভাবা দিঘি জটেই কিন্তু আটকে ছিল রেল লাইনের কাজ। এবার হাইকোর্টের নির্দেশে সেই জট কাটতে চলেছে। একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার হাইকোর্ট নির্দেশ দেন 250 জনের জন্য 2.5 লক্ষ মানুষের স্বার্থে আঘাত দেওয়া যাবে না। জটিলতা কাটিয়ে আগামী 3 মাসের মধ্যে রেল প্রকল্পের কাজ শুরু করারও কিন্তু নির্দেশ দেয় আজকে হাইকোর্ট। এই নির্দেশকে সাধুবাদ জানিয়েছেন লক্ষ লক্ষ মানুষ, সেটাই বলতে একদম এটা একটা খুব ভালো খবর, বাংলার জন্য খুব ভালো খবর। আমার মনে হয় পরবর্তী খবর আমাদের যেটা আছে সেই খবরটা বোধহয় আরেকটু মানুষের অন্যরকম। পরবর্তী খবর আমাদের দক্ষিণ 24 পরগনা থেকে। আমরা জানি যে তৃণমূল সামনেই আসে বিধানসভার ভোট, সেই বিধানসভার ভোটের একমাত্র হাতিয়ার হিসেবে কিন্তু এবং অন্যতম হাতিয়ার হিসেবে কিন্তু শাসক দল এই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পকে ব্যবহার করছে। বিভিন্ন জায়গা থেকে কিন্তু উঠে আসছে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে বিভিন্ন রকম রাজনৈতিক গন্ডগোলের কথা। সেখান থেকে আবারও সাউথ 24 পরগনা, এখানে এই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে কাউন্সিলরকে আটকে রেখে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। কাউন্সিলরের বিরুদ্ধে চোর চোর স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। একাধিক দুর্নীতির অভিযোগ তুলে ক্ষোভ উগরে দেয় স্থানীয় বাসিন্দারা। তারপর সেই কাউন্সিলরকে কিন্তু স্কুলের মধ্যে বন্দি করে রাখে স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে কাউন্সিলরকে উদ্ধার করে নিয়ে আসেন,
কিন্তু আবারও বলে রাখবো, এই চিত্র কিন্তু শুধুমাত্র সাউথ 24 পরগনার নয়, এই চিত্র কিন্তু বারবার উঠে এসেছে। আমরা একদিকে দেখেছি ঝাড়গ্রামে বিডিও এবং প্রধানকে আটকে রেখেছিল স্থানীয় বাসিন্দারা, আবারও সেই ছবির পুনরাবৃত্তি হলো দক্ষিণ 24 পরগনায়, যেখানে কাউন্সিলরকে আটকে রাখা হয় এবং চোর চোর স্লোগান তোলে, গোটা এলাকা কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে। আমরা আরো বিস্তারিত আলোচনা করব, তার আগে দেখে নেব প্রতিবেদনটা। আমাদের পাড়া আমাদের সমাধান। বিধানসভা ভোটের আগে কার্যত তুরুপের তাস হিসাবে এই প্রকল্পকে ব্যবহার করছে রাজ্যের শাসক দল। শাসক দলের এই স্বপ্নের প্রকল্পেই এলাকার বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়লেন কাউন্সিলর। 4 ও 5টি ওয়ার্ডের বাসিন্দারা সমবেত হয়ে কাউন্সিলরকে আটকে রেখে বিক্ষোভ দেখান। পাশাপাশি কাউন্সিলরের বিরুদ্ধে চোর স্লোগানও দেন স্থানীয় বাসিন্দারা। সব মিলিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প কার্যত অগ্নিগর্ভ রূপ ধারণ করে। মহেশতলার 22 নম্বর ওয়ার্ডের উজ্জ্বল জালখুড়া অগ্রণী প্রাথমিক বিদ্যালয়ে চলছিল আমাদের পাড়া আমাদের সমাধান। সেখানে 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিকাশ ব্যানার্জি উপস্থিত হতেই তাকে আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় স্কুল চত্বরে। 18 নম্বর ওয়ার্ড, 21 নম্বর ওয়ার্ড, 23 নম্বর ওয়ার্ড, 25 নম্বর ওয়ার্ড, 22 নম্বর ওয়ার্ডটা কি পাকিস্তান থেকে আসছে? এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ওয়ার্ডের বেহাল নিকাশি ব্যবস্থার কারণে অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে গোটা এলাকা। চরম দুর্ভোগে পড়তে হয় স্থানীয়দের। কাউন্সিলরকে একাধিকবার জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। বর্ষার মধ্যে হাঁটু সমান জল থাকলেও মেলেনি কাউন্সিলরের দেখা। পাশাপাশি তাদের আরও অভিযোগ, কাউন্সিলর বিকাশ ব্যানার্জি তার ওয়ার্ডের অন্তর্গত এলাকায় কোনো কাজ করেননি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোনো রকম আমল দেননি বলে অভিযোগ। পাশাপাশি তাদের বুথের ন্যায্য টাকা নিয়ে অন্য বুথে কাজ করার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে। সব মিলিয়ে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন আমাদের রাস্তা খারাপ, জলের সমস্যা, এগুলো কাউন্সিলর কোনো মাথায় রাখেনি। আমাদের এই বুথেতে কোনোদিন পাও এসে দিইনি। যা করেছে সব হিন্দু পাড়ায়, আমাদের এইদিকে কিচ্ছু না। আমাদের এইদিকে যেসব দায়িত্বের মধ্যে আছে তাদেরকে কোনো বার্তা দিইনি এই কাউন্সিলর। যা করেছে উনি নিজে মুচে ওনার এলাকায় করেছে, এখানে কিচ্ছু করিনি। এই হচ্ছে আমাদের সমস্যা। কাউন্সিলর সমস্ত অভিযোগ শুনে সবকিছুই মিটিয়ে দেওয়ার চেষ্টা করার কথা বলতেই আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। চোর চোর স্লোগান তুলে বিদ্যালয়ে আটকে রেখেই বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তাদের একটাই দাবি, তাদের দাবি মানতে হবে। যত দ্রুত সম্ভব তাদের সমস্যার সমাধান করতে হবে। পাম্প রেডি রেখেছি, পাম্পকেও তুলতে চালাচ্ছে। যদি জল বেশি হয়ে যায় তাহলে পাম্পও জল চলবে। আর যে কাজগুলোর কথা বলছে সব কাজ একটা একটা করে হবে। দীর্ঘক্ষণ উত্তেজনা চলার পর মহেশতলা থানার পুলিশ পৌঁছায়। তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যায় কাউন্সিলরকে। এই ঘটনার ফলে বন্ধ হয়ে যায় আমাদের পাড়া আমাদের সমাধান এই ক্যাম্পটি। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এই ঘটনা থেকে কিন্তু একটা কথা ভীষণভাবে স্পষ্ট, যে এই যে মানুষের ক্ষোভ, এলাকা বাসিন্দাদের ক্ষোভ, সেটা কিন্তু একদিনে তৈরি হয়নি, ক্রমে ক্রমে তৈরি হয়েছে। কাউন্সিলরের বিরুদ্ধে যেটা আমরা প্রতিবেদন থেকে জানতে পারছি, মূলত দুটো বিষয়ে রাগ। প্রথমত, কাউন্সিলর একাধিকবার ডাকা হয়েছে, তাদের স্থানীয় বাসিন্দারা একাধিকবার ডেকেছেন এবং বলেছেন এলাকার কি পরিস্থিতি সেটা সরেজমিনে পরিদর্শন করার কথা। কাউন্সিলর কিন্তু একবারও আসেনি। কিন্তু যেই মাত্র আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প হচ্ছে এই এলাকায়, তখন কিন্তু তিনি এসেছেন। দ্বিতীয়ত, কাউন্সিলর কিন্তু তার যে ওয়ার্ড, তার ওয়ার্ডে কাজ না করে সে ভিন্ন ওয়ার্ডে, অর্থাৎ কাউন্সিলর যে ওয়ার্ডের বাসিন্দা সেই ওয়ার্ডে কাজ করেছে, অথচ তার আওতায় যে ওয়ার্ডগুলি আছে সেই ওয়ার্ডে কিন্তু কোনো রকম ভাবে কাজ করেনি। এই সাংঘাতিক দুই অভিযোগ তুলে কিন্তু আজকের কাউন্সিলরকে আটকে রাখে স্থানীয় বাসিন্দারা। অ্যাকচুয়ালি ব্যাপারটা তোমায় বলি, একটা কাউন্সিলরের ওয়ার্ড কাউন্সিলরের ওয়ার্ডেই কাজ করেছে। আসলে ওয়ার্ডের অনেকটা ব্যাপ্তি থাকে, অনেকটা জায়গা থাকে, নির্দিষ্ট কিছু জায়গা তার পরিচিত যে গণ্ডি সেই জায়গায় কাজ করেছে। এই অঞ্চলে এই যে বুথটার কথা বলা হচ্ছে, অ্যাকচুয়ালি এটা তো বুথ ভিত্তিক একটা আমার পাড়া আমার সমাধান। যেখানে বুথে 1000-এর বেশি মানুষ থাকে সেইখানে এই অনুষ্ঠানটা হয়। এই বুথে এই অঞ্চলটাতে, মানে তার ওয়ার্ডের মধ্যে এই অঞ্চলটাতে কোনো কাজ তিনি করেননি, এটা মানুষের অভিযোগ। তিনি তার নিজস্ব যে জায়গা বসবাস করেন, তার আশেপাশের যে তার ওয়ার্ডের যে জায়গা, সেই জায়গাগুলো ডেভেলপমেন্ট করেছে, কিন্তু কখনো একাধিকবার তাকে ডাকলেও সেই জায়গায় কাজ করেনি। আমার মনে হয় আমাদের সঙ্গে প্রতিনিধি রয়েছে রেবতী, দক্ষিণ 24 পরগনা থেকে। তার মতামতটা আজকে একটু জানার দরকার আছে বাংলার মানুষের।
রেবতী, এক্সপ্রেস অনলাইনে তোমাকে স্বাগত। শুনতে পাচ্ছ? আজকে যে খবর আমার পাড়া আমার সমাধান, মুখ্যমন্ত্রীর আরেকটি পরিকল্পনা। মনে হয় বিধানসভা নির্বাচনের আগেই এইরকম এক একটি হটকেক মুখ্যমন্ত্রী দেয়। এর আগে যখন বিধানসভা হয়েছিল তখন লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছিলাম, বাংলার মানুষ পেয়েছিল। এবার পাচ্ছে আমার পাড়া আমার সমাধান, এক বুথ ভিত্তিক 10 লক্ষ টাকা খরচ। আজকে এরকম একটা ঘটনা ঘটলো কেন, যে কাউন্সিলরকে ঘিরে রেখে মানুষ জনতা এই রকম চোর চোর বলে স্লোগান, তাকে স্কুলের মধ্যে আটকে রাখা কেন ঘটলো? দেখো বিপ্লবদা, তোমাকে বলে রাখি, সামনেই 26শে বিধানসভা। সেই বিধানসভার জন্য রাজনীতি মহল এখন নিজেরাই এখন ব্যস্ততার মধ্যে পড়েছে। কারণ কে কতটা টাকা দিয়ে পাড়ার মধ্যে উন্নয়ন করা যায়, তাই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি 10 লক্ষ টাকা প্রতিটি পাড়ায় দিচ্ছেন আমার পাড়া আমার সমাধানে। প্রত্যেকটা গ্রামে একটা বুথের মধ্যে দিচ্ছে 10 লক্ষ টাকা উন্নয়ন করার জন্য। এবং আজকেরই যখন সেই আমাদের পাড়া আমাদের সমাধান হয়, সেখানে কাউন্সিলর বিকাশ ব্যানার্জি যখন উপস্থিত হয়, সাধারণ মানুষ তাকে ঘেরাও করে স্কুলের মধ্যে আটক করে রাখি। সাধারণ মানুষের একটাই দাবি যে তিনি ভালো উন্নয়ন করেননি। কারণ যে 10 লক্ষ টাকা ওই ওয়ার্ডের জন্য বা ওই অঞ্চলের জন্য দেওয়া হয়েছিল, তিনি অন্য ওয়ার্ডের জন্য খরচ করেছেন, অন্য ওয়ার্ডের বা অন্য পঞ্চায়েতের জন্য তিনি উন্নয়ন করেছে। কারণ যিনি কাউন্সিলর ছিলেন তার বাড়িটা যে জায়গায়, তিনি সেই জায়গায় ওই টাকাটা কাজে লেগেছে। তাই আজকের মানুষ উত্তেজিত। কারণ যে টাকাটা ওই পাড়ার সমাধানের কাজে লাগার কথা না দিয়ে অন্য ওয়ার্ডে যখন উন্নয়ন করেছে বা কাজে লেগেছে, আজকের প্রতিবাদ করছি। আর একটা দিক তোমাকে বলে রাখি, ওই পাড়ায় বা ওই মহেশতলার ওই 22 নম্বর ওয়ার্ডে যে মানুষ আজকের বিক্ষোভ দেখাচ্ছে, কারণ জল নিকাশির ভালো ব্যবস্থা নেই। বৃষ্টি পড়লেই জল জমে যায়, সাধারণ মানুষ থেকে আরম্ভ করে স্কুল কলেজের বাচ্চা থেকে আরম্ভ করে সবারই বেহাল অবস্থা হয়ে যায়, তারা বাইরে বেরোতে পারে না। কাউন্সিলর একদিনও তাদের প্রতি নজর দেয় না এবং এলাকা পরিদর্শন করতে আসেও না। এবং তার কাছে যখন অভিযোগ পর্যন্ত যায়, তিনি শুধু এটুকুই বলেন সমস্যার সমাধান করবেন। কিন্তু সমস্যার সমাধান কবে হবে? কারণ মমতা ব্যানার্জি যে পাড়ায় সমস্যার সমাধান করার জন্য এই 10 লক্ষ টাকা দিচ্ছেন, সেই সমাধানে আজকে সমাধানের জায়গায় উল্টে আরো সমস্যা তৈরি হয়েছে। এই সমস্যা সমাধান করবে কি? কারণ কাউন্সিলর নিজেই যদি উন্নয়ন না করে, তিনি যদি ওই টাকাটা তার এলাকায় উন্নয়নের কাজে লাগায়, সাধারণ মানুষ তো আজ প্রতিবাদ করবে। বিপ্লবদা, একদম একটা কথা হচ্ছে যে মমতা ব্যানার্জির যে প্রকল্প গরিব দরিদ্র মানুষের কাছে, প্রত্যেকটা প্রকল্প তুমি যদি দেখো তাতে গরিব মানুষের জন্য প্রকল্প। আজকে সেই প্রকল্পের টাকা, সেই প্রকল্পের অর্থ, সেই প্রকল্প থেকে কাটমানি খেতে খেতে এই নেতারা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে থেকে তারা ধরাছোঁয়ার মধ্যে, সাধারণ মানুষ থেকে ধরাছোঁয়ার মধ্যে, এবং নিজেদেরকে আমি একদম কোট আনকোট বলছি, কেউ কেটা মনে করে যে আমরা এলাকার কেউ কেটা, যার জন্য আজকে যখন তারা তো এইভাবে এইরকম একটা জনগণের মধ্যে পড়ে না, তারা বিচ্ছিন্ন মানুষকে ধরে ধরে বোঝায়। কিন্তু আজকে যখন একটা জনরোষের মধ্যে পড়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছিল না যে এই যে কাউন্সিলর বড় বেকায়দায় পড়ে গেছে। আজকে দেখো, এই যে পাড়ায় সমস্যা সমাধানের জন্য এসেছিলেন, আজকে যে তাকে প্রাইমারি স্কুলে আটক করে রেখে যে বিক্ষোভটা দেখিয়েছে সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল এতদিন। কারণ আজ সমস্যা সমাধানের জন্য অবশ্যই আসবে এবং তারা আজকে জানে যে এই বিক্ষোভটা করা হবে। এই বিক্ষোভের জেরে থানা পুলিশ আছে এবং পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশ এসে তাকে কাউন্সিলরকে নিয়ে যায়। কিন্তু একটা কথা তোমাকে বলে রাখি, যদি সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করে নেয় শাসক দলের সাধারণ কাউন্সিলর থেকে আরম্ভ করে সমস্ত শাসক দলের যে সমস্ত নেতা নেত্রীরা আছে, তারা শুধু নিজেদের পকেট ভারী করছে এবং তারা সাধারণ মানুষের টাকাগুলো উন্নয়নের নামে অন্য জায়গায় তারা স্থগিত রাখছে। তাহলে উন্নয়নটা কোথায়? যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাড়ায় সমস্যা সমাধানের জন্য 10 লক্ষ করে টাকা দিচ্ছে, আদৌ কি 10 লক্ষ টাকার পাড়ায় সমস্যা সমাধান হচ্ছে? কি উন্নয়ন হচ্ছে? নাকি ওই পাড়ার মধ্যে হচ্ছে, নাকি পকেট মানি অন্য জায়গায় চলে যাচ্ছে? এই নিয়ে সাধারণ মানুষ বিভিন্ন ধরনের প্রশ্ন তুলেছে। একদম অসংখ্য ধন্যবাদ রেবতী, তুমি খুব প্রশ্ন খুব সুন্দর তুলেছ। যে টাকা রাজ্য সরকার টাকা বরাদ্দ করেছে কাদের জন্য? বরাদ্দ করেছে ওই মানুষের জন্য, বরাদ্দ করেছে পরিষেবা দেওয়ার জন্য।
কিন্তু সেই পরিষেবা কিন্তু মুখ থুবড়ে পড়েছে বলবো না, সেই পরিষেবা যদি মানুষের সঙ্গে সংযোগ থাকতো, সেই পরিষেবা যদি দিত, তাহলে হয়তো মানুষ আগ্রহে গ্রহণ করত। সত্যি আজকের এই ছবিটা আমরা দেখতে চাই না, বাংলার এই ছবিটা। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কল্পতরুর মতো দুহাত ভরে একের পর এক প্রকল্প তৈরি করেছে বাংলার মানুষের, যাকে বলতে পারো আইডল করে বাংলার বাইরের স্টেটগুলো ভাবতে শুরু করেছে। সেইখানে দলকে এবং সরকারকে, আমি দায়িত্ব নিয়ে বলছি, দলকে এবং সরকারকে একদম এই রকম জায়গায় পৌঁছে দিয়েছে কিছু স্বার্থান্বেষী মানুষ, যারা দলের মধ্যে থেকে, সরকারের মধ্যে থেকে আদতে সরকার এবং দলের ক্ষতি করছে। কিন্তু এই কথাটা তো খুব ভীষণভাবে স্পষ্ট যে শাসক দল এই প্রকল্প বানিয়েছে, সেই শাসক দলের নেতারাই কিন্তু বারংবার এই প্রকল্পের আওতায় এসে, মানে এই প্রকল্পের দেখাশোনা করতে এসে কিন্তু বারংবার স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ছে। হ্যাঁ, তোমাকে তো আগেই বললাম যে এর কারণটা তো পরিষ্কার বললাম। তুমি আজকে ভাবো মুখ্যমন্ত্রীর যে কটা প্রকল্প আছে, সবুজ সাথী, কন্যাশ্রী, এই কন্যাশ্রীর কথা বলতে গিয়ে আজকে আরেকটা খবরে আমার মনে হয় পরবর্তী যে খবর, সেই খবরটা কিন্তু সামনে আসছে। যদি সেটাও একটা আমি আপনাদের বলে রাখি, আমরা দিনের কিন্তু সেরা বাছাই খবর নিয়ে আপনাদের কাছে আসি, আর সেটা নিয়েই আমরা সাংবাদিক এবং আপনাদের সামনে সরাসরি কথা বলি। আপনারাও চাইলে টোল ফ্রি নাম্বারে কথা বলতে পারবেন। মুখ্যমন্ত্রীর কন্যাশ্রী আর প্রধানমন্ত্রীর বেটি বাঁচাও। চলুন আমরা এইরকম আরেকটি খবর বোধহয় আমাদের মালদা থেকে এসছে, যেখানে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্প চালু করেছে মহিলাদের, নাবালিকাদের বিয়ে রোধ করার জন্য এবং নাবালিকাদের আরো বেশি শিক্ষিত করে তোলার জন্য। সেখান থেকে কিন্তু কোথাও থেকে একটা ফাঁক থেকে গেছে এবং নাবালিকাদের কিন্তু এখনো প্রত্যন্ত গ্রামে আনাচে কানাচে দেখা যায় নাবালিকাদের জোর করে তাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কিন্তু তাদের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। সেরকমই একটা ছবি আমরা দেখেছি মালদাতে। কিন্তু এই ছবি যেরকম দেখা যাচ্ছে যে একাধিক প্রকল্প থাকা সত্ত্বেও সেই নাবালিকাদের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, সেই রকমই কিন্তু অপরদিকে এই প্রতিবেদন আরো একটি দিক তুলে ধরছে যে মেয়েরা যদি পারে সব পারে, অর্থাৎ নিজের জেদ আর নিজের বিয়ে রুখছে প্রত্যন্ত গ্রামের এক নাবালিকা। তার এই সাহসকে অন্যদের অনুপ্রেরণা করে গড়ে তুলতে মেয়েটিকে সংবর্ধনা জানান জেলা শিক্ষা দপ্তর এবং ব্লকের পুলিশ প্রশাসনের কর্তারা। এক বাক্যে কিন্তু সকলেই তাকে সাধুবাদ জানিয়েছে এবং নাবালিকার সাহসকে কুর্নিশ জানিয়েছে। আমরা আরো বিস্তারিত আসবো, তার আগে দেখে নেব প্রতিবেদন। একদিকে প্রধানমন্ত্রীর বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প, অপরদিকে মুখ্যমন্ত্রীর কন্যাশ্রী, রূপশ্রী সহ একাধিক প্রকল্প মেয়েদের উন্নতির পথে পাথেয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। তারপরও কোথাও একটা ফাঁক থেকে যাচ্ছে। প্রত্যন্ত গ্রাম থেকে আজও উঠে আসছে ভিন্ন কিছু চিত্র। সেরকমই এক ভিন্ন ঘটনা ঘটে মালদার রতুয়ায়। এই গ্রামে একদিকে যেমন নাবালিকা বিবাহের চিত্র ধরা পড়েছে, তেমনি অন্যদিকে ধরা পড়েছে নাবালিকার অদম্য সাহসিকতার চিত্র। ৩রা সেপ্টেম্বর ছিল রতুয়ার একটি বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক নাবালিকার বিয়ের দিন। নির্দিষ্ট সময়ে বরযাত্রী সহ দুয়ারে হাজির বর, হুলস্থুল কাণ্ড পরিবারে, ব্যস্ত সদ্য আগত বরযাত্রীদের আপ্যায়নে। সেই সুযোগে বান্ধবীদের নিয়ে গ্রামেরই বাসিন্দা তথা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বাড়িতে শটান হাজির কোণে সাজে ষোড়শী ছাত্রী। গিয়েই ম্যাডামকে বলে, হেল্প করুন, আমি বিয়ে করতে চাই না, পড়াশোনা করে পুলিশ হতে চাই। স্কুলের ৯ম শ্রেণীর আরতি শুনে পুলিশ প্রশাসনকে জানিয়ে নাবালিকা মেয়েটির বিয়ে রুখে দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। মালদহের রতুয়ার প্রত্যন্ত গ্রামের ঘটনাটি প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে প্রশাসনিক এবং শিক্ষা মহলে। তারপরই নাবালিকার অদম্য সাহসের জন্য এবং অন্য ছাত্রীদের অনুপ্রাণিত করতে স্কুলে গিয়ে মেয়েটিকে সংবর্ধনা জানান জেলা শিক্ষা দপ্তর এবং ব্লকের পুলিশ প্রশাসনের কর্তারা। কি হওয়ার ইচ্ছা আছে? কি হওয়ার? এখন কেমন লাগছে? সবাই তোমার পাশে আছে? নাবালিকার বিয়ে রোধে স্কুলে স্কুলে কন্যাশ্রী ক্লাব প্রচার চালানো হচ্ছে।
তারপরেও রতুয়ার ঘটনা প্রকাশ্যে আসায় নাবালিকা বিয়ে রোধে উঠছে বড় প্রশ্নচিহ্ন। জানা গেছে মেয়েটির বাবা ভিন রাজ্যের শ্রমিক এবং মা গৃহবধূ। 4 ভাই বোনের মধ্যে মেয়েটি বড়। স্কুলের দাবি মেয়েটি পড়াশোনা এবং খেলাধুলাতেও ভালো। বাড়ির মধ্যে মেয়েটিরই প্রথম প্রাথমিক গণ্ডি টপকে হাই স্কুলের চৌহদ্দিতে পা রেখেছে। মাসখানেক ধরে বাড়িতে বিয়ের আলোচনা চললেও শান্ত স্বভাবের মেয়েটির দাবিকে আমল দেয়নি পরিবার। তারপরই নিজের জেদে বিয়ে রুখতে সফল হন সাহসী কন্যা। সোশিও ইকোনমিক সিচুয়েশনটাই এমন যে ভাবে মেয়েরা একটু বড় হলে 9-এ উঠলে বা 10-এ উঠলে ওদের বিয়ে দিতে হবে, মানে এই বয়সে যদি বিয়েটা না দেওয়া হয় তাহলে পরবর্তীতে বিয়ে হবে না, ভালো ছেলে পাওয়া যাবে না, এই ধরনের অনেক রকমের প্রেজুডিস তাদের আছে। কিন্তু মেয়েটা অত্যন্ত সাহসী, সে কোনোভাবেই বিয়েতে আগ্রহী ছিল না। যেহেতু বিনয়ী মেয়ে, বাবা মায়ের সাথে খুব বেশি তর্ক ঝামেলাও জড়াতে পারেনি, তাই সে তার বান্ধবী যে কন্যাশ্রী ক্লাবের মেয়েরা রয়েছে তাদেরকে সাথে নিয়ে আমার বাড়িতে উপস্থিত হয়। অদম্য জেদ ও ইচ্ছা শক্তিকে পাথেয় করে অসম্ভবকে সম্ভব করেছে প্রত্যন্ত গ্রামের এই নাবালিকা। নিজের বিয়ে রুখে তার দেখা রঙিন স্বপ্নের দিকে এক পা করে ক্রমশ এগিয়ে চলছে সে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আমরা প্রতিবেদন প্রধানমন্ত্রীর বেটি বাঁচাও বেটি পড়াও এবং অপরদিকে মুখ্যমন্ত্রীর কন্যাশ্রী রূপশ্রী সহ একাধিক প্রকল্প মেয়েদের লক্ষ্যের দিকে। আমরা এই প্রসঙ্গে আরো বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আলোচনা করব আমাদের প্রতিনিধি মালদার সানু ইসলামের সাথে। সানু, এক্সপ্রেস অনলাইনে তোমাকে স্বাগত। শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। একদম যে ছবিটা দেখালো, প্রধানমন্ত্রী চাইছেন বেটি বাঁচাও বেটি পড়াও, রাজ্যের মুখ্যমন্ত্রী কন্যাশ্রী একাধিক প্রকল্প মেয়েদের জন্য নিয়ে এসছে। এবং আজকের এই ঘটনা যখন আমি দেখেছি, মালদা, মুর্শিদাবাদ প্রত্যন্ত গ্রামের মেয়েদের খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায়, এক্ষেত্রে যেটা হলো সেটা একটা ব্যতিক্রম চোখে পড়লো। কি বলবে? আজকে পুরো খবরটায় তুমি ছিলে, যেহেতু মালদা আজকে খবরের শিরোনামে। একদমই বিপ্লব দা, তুমি যেমনটাই বললে, যেখানে দেশের প্রধানমন্ত্রী তিনি বলছেন বেটি বাঁচাও বেটি পড়াও, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একাধিক প্রকল্প চালু করেছেন মেয়েদের জন্য, কন্যাশ্রী প্রকল্প কিন্তু রয়েছে। তারই মধ্যে দেখো মালদার রতুয়ার একটি প্রত্যন্ত গ্রামে যা ঘটেছে তা কিন্তু সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। আর দেখো, ষোড়শী এক কিশোরী যাকে পরিবার সাজিয়ে তুলেছিলেন কোণে করে, শেষ মুহূর্তে কিন্তু দিল সমাজকে এক শক্ত বার্তা। সে বলল, আমি বিয়ে করব না, আমি পড়াশোনা করতে চাই, আমি বড় হয়ে পুলিশ হতে চাই। আর দেখো, তোমাকে ঘটনাটা প্রথমে জানিয়ে রাখবো যে গত 3 সেপ্টেম্বর প্রত্যন্ত গ্রামীণ রতুয়ার একটি প্রত্যন্ত গ্রামে দেখো দিনমজুর পরিবারের 4 দেওয়ালে কিন্তু বিয়ের প্রস্তুতি তখন তুঙ্গে চলছিল। আর দেখো, ইতিমধ্যেই কিন্তু বরযাত্রী সহ পাত্র হাজির হয়ে গিয়েছে এবং কনেও কিন্তু সেজে রেডি হয়ে আছে। আর পরিবারের লোকেরা অতিথি আমন্ত্রণ তোড়জোড় শুরু করেছিল। আর দেখো, পরিবারের লোকেরা ভেবেছিলেন যে শান্ত স্বভাবের মেয়ে হয়তো পরিবারের এই যে সিদ্ধান্ত তা মেনে নিবেন, কিন্তু তখনই ঘটলো অন্য ঘটনা। কনে সেজেই কিন্তু সে বান্ধবীদের সঙ্গে কিন্তু ছুটে পড়লো গ্রামেরই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা যিনি রয়েছেন তার কাছে, তার বাড়িতে গেলেন এবং তার সঙ্গে কথা বললেন যে ম্যাম আমাকে বাঁচান, আমি বিয়ে করতে চাই না, আমি এই অল্প বয়সে বিয়ে করব না, আমি আরো পড়াশোনা করতে চাই ভালো করে, আমি বড় হয়ে পুলিশ হতে চাই। স্কুলের যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রয়েছেন তিনি তার কথা শুনেই কিন্তু সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন এবং রতুয়া থানার পুলিশ ও প্রশাসনকে খবর দিলেন। পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে এসে ওই মেয়ের সঙ্গে কথা বললেন, তারপরেই তার বাড়িতে গেলেন এবং তার পরিবারের লোকের সঙ্গে কথা বললেন যে নাবালিকা বিয়ে দিলে কিন্তু আইনত অপরাধ, আপনারা মেয়ের বিয়ে দিবেন না, এখন নাবালিকা মেয়ে কিন্তু আইনত অপরাধ। তারপরেই দেখো তার বিয়ে ভেঙে যায়। আর এই ঘটনায় কিন্তু প্রশংসার ঝড় উঠেছে ওই মেয়েকে নিয়ে। জেলা শিক্ষা মহল, জেলা প্রশাসন এই যে এই কিশোরী এই নাবালিকা তার কিন্তু প্রশংসা করেছেন। আর ইতিমধ্যেই দেখো আজকে
স্কুলে দেখো আজকে তার স্কুলে এসেছিলেন জেলা যে শিক্ষা দপ্তর রয়েছে, শিক্ষা দপ্তরের আধিকারিকরা এবং স্থানীয় প্রশাসন তাকে সংবর্ধনা দিলেন। আর এই যে সাহসিকতায় তাকে সংবর্ধনা দিয়েছেন। তবে দেখো এখানে প্রশ্ন উঠছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী কন্যাশ্রী প্রকল্প চালু করেছেন, একাধিক প্রকল্প চালু করেছেন মেয়েদের জন্য, তবুও কেন নাবালিকা বিয়ে রুখছে না? তারই প্রমাণ হলো রতুয়ার এই ঘটনা। একদম একদম খুব দারুণ যুক্তিপূর্ণ একটা কথা বলেছো। তবে আজকে খুব দৃষ্টান্ত হলো এই মেয়েটি শুধুমাত্র তার গ্রামের জন্য নয়, সে যাদের সাথে পড়াশোনা করে প্রত্যেকটি মেয়ে কিন্তু আমি দেখলাম প্রত্যেকটি মেয়ে কিন্তু আজকে এইটা প্রত্যক্ষ করার পর একটা আত্মশক্তি পাবে এবং তাকে স্যালুট করা উচিত যে সে কিন্তু বাকিদের উজ্জীবিত করলো যে শিক্ষাটাই আলো, শিক্ষার আলোকেই সে বড় হবে এবং সে জীবনে দাঁড়াতে গেলে তার জন্য একটা চাকরি করতে হবে। আসলে এই আত্মনির্ভরশীলতা হবে। এই জায়গায় দাঁড়িয়ে খুব একটা আমি একদম তোমাকে খোলাখুলি বলি, সেটা হচ্ছে গ্রামের প্রত্যন্ত গ্রামের মেয়েদেরকে না বোঝা মনে করা হয়, একদম তোমাদের এই কথাটা বোঝা মনে করা হয়। তাই তাদেরকে কোনো রকম এই পরিযায়ী শ্রমিক নয় গ্রামের কোনো কৃষকের ছেলের সাথে বিয়ে দিয়ে দেওয়া হয়। আজকে এই মেয়েটা মনে হলো না সেই জায়গাটায় বড় একটা আঘাত করলো যে নারী সব পারে। একদমই বিপ্লবদা, তোমাকে জানিয়ে রাখবো যে তার পরিবার সূত্রে জানা গেছে যে তার বাবা হচ্ছে পরিযায়ী শ্রমিক এবং মা হচ্ছে দিনমজুর। দেখো খুবই আর্থিক সংকটে পরিবারের লোকেরা কোন রকম দেখো সংসার চালাচ্ছে তার বাবা। আর অনেকেরই বাবা মা এই নিয়ে তাদের যে মেয়ে তাদের মেয়েকে বিয়ে দিয়ে দেন, বয়স না হলেই কিন্তু বিয়ে দিতে চান। সমাজের অনেকের মানুষের কথা শুনেন যে আপনার মেয়েকে বিয়ে দিন, টাকার অভাব, ভালো ছেলে পাবেন, এইরকম কথা শুনে এরকম কিন্তু কথাই ফাঁদ দিয়ে তারা মেয়ের বিয়ে ঠিক করেন। অসংখ্য ধন্যবাদ শানু তোমাকে, মানে এইরকম একটি খবর আমাদের তুলে ধরার জন্য। আর সেই মেয়েটিকে আমরা আমাদের পক্ষ থেকে স্যালুট জানাবো, কারণ তিনি আজ বাংলার মুখ, বাংলার নাবালিকাদের মুখ, যাদেরকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, কারণ তাদের ভবিষ্যৎকে খুন করে দেওয়া হচ্ছে। একটা মেয়েকে খুন করে দেওয়া, অসময়ে নাবালিকায় বিয়ে দেওয়া মানে তাকে খুন করে দেওয়া, তার স্বপ্নকে খুন করে দেওয়া। আমরা অবশ্যই তাকে স্যালুট জানাই। আর এই ধরনের খবর এক্সপ্রেস নিউজ এক্সপোজ করে, যার জন্যই আমরা খবর নেই, খবর দেই। পরবর্তী খবরে যাব। আমার মনে হয় সময় অনেকটা আমরা কাছাকাছি চলে এসেছি। পরবর্তী খবর নেপালে। আমরা সকলেই জানি যে উত্তপ্ত পরিস্থিতি কিন্তু এখন নেপাল থেকে, তাই ফিরছেন ভারতীয় নাগরিকরা। রাজ্য পুলিশের তরফে খোলা হয়েছে পুলিশি সহায়তা কেন্দ্র। শিলিগুড়ির ভারত নেপাল পানি ট্যাঙ্ক সীমান্তে ভারতীয় নাগরিকদের দেশে ফেরার ছবি ধরা পড়লো কিন্তু আমাদের ক্যামেরায়। আমরা আরো বিস্তারিত জানবো, তার আগে দেখে নেব প্রতিবেদন। দেশের মাটিতে পা রেখে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন নেপালে আটকে থাকা ভারতীয় নাগরিকরা। বৃহস্পতিবার শিলিগুড়ির ভারত নেপাল পানি ট্যাঙ্কি সীমান্ত দিয়ে দেশে ফিরলেন নেপালে আটকে পড়া ভারতীয় নাগরিক। দেশে ফিরে শোনালেন ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। ভয় আর কি, মানে আমাদের পরিবার ওখানে মা বাবা বাড়িতে আছে, ভয় তো আছেই একটু, যখন যেখানে আগুন থাকে আর ভয় তো থাকবে না। কতটা ভয় দাদা? হ্যাঁ, ভয় আছে। সীমান্ত দিয়ে দেশে প্রত্যাবর্তনকারী ভারতীয়দের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য রাজ্য পুলিশের তরফে খোলা হয়েছে পুলিশি সহায়তা কেন্দ্র। দার্জিলিংয়ের জেলা পুলিশ সুপার প্রবীণ প্রকাশ বলেন, সীমান্ত এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। প্রত্যেক ভারতীয় নাগরিকদের নিরাপদে প্রত্যাবর্তনের জন্য প্রশাসন সদা সতর্ক নজর রাখছে। প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা এবং পর্যাপ্ত ব্যবস্থাও রাখা হয়েছে। इंडिया साइड में जो पीस था अभी भी एकदम वैसे ही का वैसे ही पीस है। एंड हम बस एक एक्स्ट्रा यहाँ विजिलेंस रखे हुए हैं नाका पे, और बाकी जो चेकिंग कर रहे हैं पुलिस का हम लोग, ताकि कुछ भी अनसोशल एलिमेंट जो नेपाल साइड से इंडिया में आने की कोशिश करेंगे ताकि हम उनको रोक पाएँ। बाकी इसके अलावा हम लोग एक पुलिस असिस्टेंस बूथ चालू कर रहे हैं वेस्ट बंगाल पुलिस के द्वारा। जो लोग वहाँ पे हमारे फंसे हुए हैं नेपाल साइड में, वो अगर आ रहे हैं उनको जो असिस्टेंस चाहिए, थोड़ा बहुत मतलब काफ़ी दिन से फंसे हुए हैं, एक पैनिक सिचुएशन भी होता है उनके मन में, तो हम लोग एक असिस्ट करके उनको डेफिनेटली एक सांत्वना देंगे। एंड जो कुछ सर्विस दे सकते हैं हम लोग, वो थोड़ी देर में पुलिस असिस्टेंस बूथ चालू करने वाले हैं हम लोग यहाँ पे।
অশান্ত নেপাল, অগ্নিগর্ভ পরিস্থিতিতে আটকে পড়ে বহু ভারতীয়। পরিস্থিতির দিকে নজর রাখে নয়াদিল্লি। ভারত নেপাল সীমান্তে বাড়ানো হয় নজরদারি। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত সেনার দখলে এখন গোটা দেশ। এর মধ্যেই শিলিগুড়ির ভারত নেপাল পানি ট্যাঙ্কি সীমান্ত দিয়ে দেশে ফিরছেন ভারতীয় নাগরিকরা। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আমরা কিন্তু জানি বিগত সোমবার থেকে কিন্তু অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে রয়েছে নেপালে, এবং সেখানে দেখেছি যে বিক্ষোভকারীরা নৃশংসভাবে মারা যায়। এখনো পর্যন্ত আমরা যেটা জানি প্রায় 30 জন বা তারও বেশি জন বিক্ষোভকারী কিন্তু ইতিমধ্যেই মারা গেছে, এবং 250-র বেশি বিক্ষোভকারী কিন্তু অসুস্থ। দেখো, একদম তোমাকে একটা পরিষ্কার কথা বলি, এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখন যেটা হয়েছে, টোটাল মিলিটারি এটাকে কন্ট্রোল করছে। মিলিটারি এখন কন্ট্রোল করছে। যেটা তুমি প্রথম দিন দ্বিতীয় দিন যে অগ্নিগর্ভ অবস্থা ছিল তার থেকে কিছুটা হলেও এখন স্বাভাবিক। তুমি বাংলাদেশের সঙ্গে তুলনা করতে পারবে না, তাহলে ভুল হবে। এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, সুতরাং এই নিয়ে ঘাবড়াবার কিছু নেই। কিন্তু এটাও ঠিক, যারা সেখানে আছে, বিশেষ করে যারা ভারতীয়, যারা ওখানে ঘুরতে গেছেন, এমন কিছু মানুষ আছেন যারা কর্মসূত্রে ওখানে আছেন, তাদের কিন্তু একটা আশঙ্কা রয়েছে যে ভবিষ্যতে কোন দিকে মুভমেন্ট নেবে, সেইটা কিন্তু বোঝা বড় দায়। আর সবচেয়ে বড় কথা, এই যে পুজোর সময় এটা হওয়াতে যেটা কি হলো, পুজোর আগে পর্যটনের একটা বড় চাহিদা থাকে। তুমি যদি বলো ওইখানে নেপালে যে সমস্ত হোটেলগুলো রয়েছে সেখানে বেশ কিছু বাঙালি কাজ করে, এবং তাদের জীবন জীবিকা হোটেল ভিত্তিক ট্যুরিজমের উপর নির্ভরশীল। তারা সেই জায়গায় থেকে কিন্তু এখন তারা ফিরতে চাইছে ঘরে। কেন? তারা দেখেছে শ্রীলঙ্কা, তারা দেখেছে বাংলাদেশ, সেই রকম একটা পরিস্থিতি হলে দেশে ফেরাটা খুব কঠিন হয়ে পড়বে, এটা তারা আশঙ্কা করছে। তার থেকেও বড় কথা, তারা আজকে যখন তারা দেশে ফিরছে, আমাদের রাজ্য পুলিশ নির্ভয়ে তাদেরকে সহায়তা করছে, তারা যাতে বাড়ি পর্যন্ত ফিরতে পারে, এবং বর্ডারে যে সমস্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সত্যি আজকের দিনে যেটা বাংলাদেশের ক্ষেত্রে একটু অসুবিধা ছিল, আমাদের নেপাল এবং ভারত সীমান্তে সেইভাবে তো অতটা কঠোরতা নেই। সে দু দেশের মধ্যে হয়তো তুমি জানো পাসপোর্টও লাগে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যেটা হয়েছে সেটা হয়েছে যে আজকে এটা শুরু হলো, এরপরে মানুষ কিন্তু একটা ঢল নামতে শুরু করবে। কারণ এই ছবি যখন মানুষ দেখবে, শুধু তো আজকে টেলিভিশন নয়, সোশ্যাল মিডিয়াও একটা বড় মাধ্যম হয়ে গেছে, যারা দেশে ফিরে উচ্ছ্বাস প্রকাশ করবে। আবার এমনও আছে, তোমাকে জানাই, আমাদের যেটা জানা ছিল, আসানসোল, কলকাতা, বিভিন্ন জায়গায় কিছু নেপালি লোক আছে, পরিবার আছে, যারা এক জায়গায় একজোট হয়ে থাকেন। সেই নেপালি পরিবারের তাদের যে রিলেটিভ যারা ওই দেশে আছে, তারা এখানে ফিরতে চাইছে। এই অস্থির অবস্থার মধ্যে থেকে তারা পরিজনদের কাছে ভারতে, কারণ ভারত এমন একটা জায়গা যেখানে নিরাপদে থাকা যায়, এবং মাথা গোজার যদি জায়গা বলো, নিরাপদে কিছুদিনের জন্য আশ্রয় নেওয়া যায়। আবার কেউ তো অনুপ্রবেশ করে স্থায়ীভাবে এখানে থেকেও গেছে, সেই খবরও আছে। তবে এইটা ঠিক, এই সময়টা যারা নেপালে আছেন, বিশেষ করে ভারতীয় যারা আছেন, তারা ফিরে আসার চেষ্টা করছেন, ঝুঁকি নিচ্ছেন না কেউ বাংলাদেশ ইসেকে দেখে। এবার যেটা হচ্ছে, নেপালিরাও এবার কিছু কিছু তারা আত্মীয়র কাছে ফিরতে চাইছে। আমাদের নজর থাকবে এই খবরে, কিন্তু আমরা একেবারে শেষ মুহূর্তে এসে দাঁড়িয়েছি। আমাদের আজকের অনুষ্ঠান এক্সপ্রেস অনলাইন এখানেই শেষ করছি। খবর রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। এক্সপ্রেস নিউজ, খবর নাই, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।